আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আর একটা টপিক নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে শুদ্ধ বানান। তো বানানের মধ্যে আমরা দেখতে পাই যে সকল বানানগুলো নিয়ে খুব বেশি ঝামেলা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে মূর্ধন্য ন এবং দন্ত ন, মানে নত্যবিধান আর কি। নত্যবিধানগুলো নিয়ে আসলে আমাদের বরাবরই অনেক প্রবলেম থাকে। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করার চেষ্টা করবো, সেটা হচ্ছে নত্যবিধানটা। নত্যবিধানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই নত্যবিধানে মূলত যেগুলো সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ, মানে সংস্কৃতগুলোকেই কিন্তু তৎসম শব্দ বলা হয়, যেগুলো সংস্কৃত শব্দ বা যেগুলো তৎসম শব্দ সেই সকল শব্দই হচ্ছে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। তো সেই তৎসম শব্দে মূর্ধন্য নয়ের ব্যবহারকেই বলা হয় হচ্ছে নত্যবিধান। এই হচ্ছে নত্যবিধানের মূলত পরিচয়। কিন্তু আমরা যদি বেশ কিছু রুলস ফলো করি, বইয়ের মধ্যে যেসব রুলস রয়েছে সেগুলোকেই মূলত আমি একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি। এখন যদি আমরা এগুলো বেশ কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা অনেক বেশি সহজ হবে। আমরা প্রথমেই একটা রুলস দেখতে পাচ্ছি। রুলসটা হচ্ছে এরকম। এই রুলসটা কিন্তু অবশ্যই বইয়ের মধ্যে এরকমটা লেখা নেই। আমি কিন্তু আমি বলেছি আমার মতো করে লেখার চেষ্টা করেছি, যাতে করে বোঝানোর পার্টটা আমার জন্য সহজ হয়। তা আমরা এখানে প্রথমে একটা রুলস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রি, র, মূর্ধন্য স। এখন এগুলোর আরও বেশ কিছু ব্যবহার রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি রি এর কিন্তু রিকার ব্যবহার রয়েছে। আবার একইভাবে কিন্তু র এর ব্যবহার আমরা রফলাও দেখতে পাই বা রেফও দেখতে পাই। আবার মূর্ধন্য স এটাকে কিন্তু আমরা ক্ষিয়র মধ্যে দেখতে পাই, কারণ ক্ষিয়র মধ্যে কিন্তু আমরা ক প্লাস মূর্ধন্য স এরকমটা পেয়ে থাকি। এরকম যদি থাকে তাহলে এর পরে সাধারণত মূর্ধন্য ন হয়ে থাকে। যেমন আমরা এ পাশে যদি কিছু উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হবে। যেমন আমরা রি দিয়ে যদি আমরা উদাহরণটা এরকম বলি, যেমন রি দিয়ে যদি বলি হচ্ছে ঋণ, আমরা দেখতে পাচ্ছি রি এর পরে মূর্ধন্য ন হচ্ছে। তাহলে আমরা যদি র দেখি, র দিয়ে হচ্ছে রণ, র এর পর কি হচ্ছে মূর্ধন্য ন হচ্ছে। আমরা যদি স দিয়ে থাকি তাহলে হচ্ছে ভীষণ। আমরা দেখতে পাচ্ছি স এর পরে মূর্ধন্য ন হচ্ছে। এবার রি দিয়ে দেখি যদি তাহলে কি হচ্ছে তৃণ, এখানে রিকারের পরে মূর্ধন্য হচ্ছে। রফলা দিয়ে দেখলে দেখা যাচ্ছে প্রণয়, রফলার পর কি হচ্ছে মূর্ধন্য হচ্ছে। রেফ দিয়ে যদি দেখি তাহলে কি হয় বর্ণ, এখানে দেখা যাচ্ছে রেফ তারপরে কি হচ্ছে মূর্ধন্য হচ্ছে। এবার যদি ক্ষিয় দিয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে কিছুক্ষণ, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষিয়র পরে কি হচ্ছে মূর্ধন্য হচ্ছে। বেসিক্যালি এইখানে আমি একটু ভেঙে কথাটা বলি, ক প্লাস মূর্ধন্য স, এই সটার জন্যই মূলত মূর্ধন্য নটা হচ্ছে। তো এই মোটামুটি যদি এরকম ব্যবহার দেখতে পাই তাহলে আমরা মূর্ধন্য ন লিখব। এখন এটা তো হচ্ছে বেসিক নিয়ম, কিন্তু এই নিয়মটাকে দেখা যাবে পরের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো ভাঙছে। তো চলুন দেখে আসি কীভাবে ভাঙছে, আমরা সেটাই দেখি। তার আগে এইগুলো একটু মুছে ফেলি, কারণ এইগুলো আমাদের আর দরকার নেই। আমরা এই জায়গায় অন্য উদাহরণের একটু প্র্যাকটিস করব, তার জন্য আমরা এখানে ক্লিন করে ফেললাম। আমরা এইবারকার যে উদাহরণ যে নিয়মটা দেখতে পাচ্ছি হচ্ছে রি, র, স, রিকার, রফলা, রেফ, ক্ষিয়, ওই আগের মতোই। ওইগুলার পর যদি এর পর যদি স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে 11টা। তারপর ক বর্গ কয়টা? 5টা। পর্ব কয়টা? প বর্গ হচ্ছেও 5টা। আর এখানে কয়টা আছে? এখানে 4টা। মোট কয়টা? 25টা। স্বরবর্ণ 11টা, ক বর্গ ক খ গ ঘ ঙ এটা হচ্ছে 5টা, প বর্গ প ফ ব ভ ম 5টা, আর এখানে অন্তস্থ জ আর হ অনুষ্টা এই হচ্ছে 4টা। তাহলে সব মিলে কত হলো? 25টা। এই 25টা বর্ণ যদি থাকে তাহলে তারপর কি হয়? মূর্ধন্য ন হয়। আমাদের উদাহরণটা দেখানো অনেক বেশি জরুরি। যেমন একটা উদাহরণ দেখানো হয়, খুব কমন একটা উদাহরণ, রামায়ণ। এই রামায়ণের বেলা আমরা দেখতে পাচ্ছি র এখানে, ন এখানে, কিন্তু র এবং ন এর মাঝখানে অনেক পার্থক্য। আমরা এই রুলসের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে র এর পরপরই মূর্ধন্য ন হচ্ছে, এই জায়গাতে এসে র এর পরপরই মূর্ধন্য ন হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে র রয়েছে, র এর অনেক পরে মূর্ধন্য ন হচ্ছে, মাঝখানে অনেকগুলো গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। এই যে এতগুলো গ্যাপ, এই গ্যাপের মধ্যে কি রয়েছে সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো চলুন আমরা দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি র এর পরে কি রয়েছে? আকার। আকারটা আমরা স্বরবর্ণের মধ্যে পাচ্ছি, তার মানে কোনো সমস্যা নেই।
তারপর দেখতে পাচ্ছি মটা রয়েছে প বর্গের মধ্যে, কোনো সমস্যা নেই। তারপর আকার স্বরবর্ণের মধ্যে অন্তস্থ আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। তার মানে এই যে র এবং ন এর মাঝখানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই 25টা বর্ণের মধ্যেই হচ্ছে। যদি 25টা বর্ণের মধ্যে হয় তাহলে কোনো সমস্যা নেই, যদি বাইরে হয় অবশ্যই সমস্যা আছে। কীরকম সমস্যা একটু দেখি। যেমন আমরা বলছি রসায়ন, এখানে র রয়েছে ন রয়েছে, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই এখানে এই শটার কারণে কিন্তু হচ্ছে না, আকার আর অন্তস্থ কোনো প্রবলেম করছিল না, কিন্তু আমরা শটা দেখতে পাচ্ছি এই শটা কিন্তু বাইরে, মানে 25টার বাইরে, তাই জন্য কিন্তু হচ্ছে না। এই জন্য মাথায় রাখতে হবে যে ওই 25টার বাইরে যদি কখনো কোনোটা চলে আসে তাহলে কিন্তু আবার কী হবে, দন্তন হবে। আমরা আরেকটু উদাহরণ দেখি। যেমন আমরা দেখতে পাচ্ছি অর্পণের বেলায় আমরা দেখতে পেলাম যে এখানে যখন আমরা প দেখতে পেলাম, প এর কারণে রেফ আর নয়ের মাঝখানে প আসার কারণে কোনো সমস্যা হচ্ছে না। কেন? কারণ এই পটা হচ্ছে প বর্গের মধ্যেই পাওয়া যায়, এই জন্য কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু যদি কখনো লেখা হয় রতন লেখার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে র এবং ন, এই র এবং নয়ের মাঝখানে ত এসেছে, তটা কিন্তু এই 25টার মধ্যে পড়ে না। ত যেহেতু এই 25টার মধ্যে পড়ে না তার জন্য ওই নিয়মটা কিন্তু খাটবে না, তাই এখানে খেয়ে যাবে, দন্ত ন হয়ে যাবে। তাহলে এই যে কেন দন্ত ন হচ্ছে, কেন মূর্ধন্য ন হচ্ছে, এই ব্যাপারগুলো বানানোর ক্ষেত্রে খুবই খুবই মাথায় রাখা প্রয়োজন। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। তো যদি এটা বোঝানো হয়ে যায় তাহলে পরে আমরা পরেরটাতে চলে যাই। পরেরটা একটু সহজও আবার একটু কঠিনও, যদি আমরা ভালো মতো বোঝার চেষ্টা করি। তবে পরেরটা আমি যখন বোঝাতে যাব তখন আমি যখন বলার চেষ্টা করি যে এই দুইটা, মানে আমরা তো প্রথম দুইটা পড়ে ফেলেছি, আমরা এখন এই দুইটা একটু একসাথে পড়বো, মানে ট বর্গ এবং ত বর্গ। তো সবার আগে আমি একটু ত বর্গ এবং ট বর্গ তার সাথে পরিচয় করাই দেব, ঠিক আছে? দরকার আছে, কেন পরে বলছি। আগে আমরা ট বর্গগুলো দেখে নিই। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, আর ত বর্গ হচ্ছে ত, থ, দ, ধ, আর হচ্ছে দন্ত ন। এই জায়গাটায় এসে আমরা খুব সহজে বুঝতে পারি, মানে ওই কথাটা যদি এখান থেকে এভাবে বুঝি সহজ। কীরকম? এইগুলোর সাথে এই ন যুক্ত হয় আর এইগুলোর সাথে এই নটা যুক্ত হয়, এই হচ্ছে নিয়ম। একবারে যদি বলি এটাই কিন্তু আসল নিয়ম। ট বর্গের সাথে মূর্ধন্য ন যুক্ত হবে, ত বর্গের সাথে দন্ত ন যুক্ত হবে, অর্থাৎ নয়রা সবসময় তার নিজের বর্গের সাথে যুক্ত হয়। নয়রা সবসময় তার নিজের বর্গের সাথে যুক্ত হয়। নয়রা বলতে কোন ন? মূর্ধন্য ন। মূর্ধন্য ন মূর্ধা থেকে উচ্চারিত শব্দের সাথে যুক্ত হবে, দুঃখিত শব্দ না, বর্ণের সাথে যুক্ত হবে। এবং দন্ত ন দন্ত থেকে উচ্চারিত বর্ণের সাথে কি হবে? যুক্ত হবে। এরা অন্য কিছুর সাথে যুক্ত কিন্তু হবে না। তাহলে আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে দেখতে পাই, যেমন আমরা বলছি ঘন্টা, ঘন্টার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দন্ত ন হচ্ছে। যদি আমরা দেখতে পাই কণ্ঠ, কণ্ঠর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? মূর্ধন্য ন দেখতে পাচ্ছি। যদি বলি ঠান্ডা, ঠান্ডার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? মূর্ধন্য ন দেখতে পাচ্ছি। এইবার আমি যদি চলে আসি এখানটায়, তাহলে পরে দেখা যাচ্ছে যে কি হলো, যদি আমরা বলি অন্ত, অন্ত বা হচ্ছে তন্তু, যদি তন্তু বলি তন্তু, তাহলে পরে দেখা যাচ্ছে নটা যুক্ত হচ্ছে ত এর সাথে। থ যদি দিয়ে হিসাব করে হচ্ছে গ্রন্থ, গ্রন্থর ক্ষেত্রে থ এর সাথে আমরা দন্ত ন যুক্ত হচ্ছে। যদি বলি বন্দুক, বন্দুক তো এরকম না, বন্দুক, সেই ক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে? নয়ের সাথে যুক্ত হচ্ছে। আমি যদি বলি বন্ধু, সেই ক্ষেত্রে ধয়ের সাথে কি হচ্ছে? ন যুক্ত হচ্ছে। তার মানে এই যে কথাটা ট বর্গের সাথে ন যুক্ত হয়, ত বর্গের সাথে দন্ত ন যুক্ত হয়, আশা করি আপনাদেরকে আমি এই বিষয়টা খুব ভালো করে বোঝাতে পেরেছি। তো যেহেতু বোঝানো শেষ, আমি উদাহরণগুলো একটু ক্লিন করে ফেলি। আচ্ছা, এরপর আমরা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে বিদেশি শব্দের সাথে। বিদেশি শব্দের সাথে কি হয়? মূর্ধন্য ন হয়। যেমন আমি যদি বলি ইন্টারনেট, ইন্টার লিখতে গিয়ে ট বর্গের সাথে কি? ট বর্গের সাথে মূর্ধন্য হবে না, দন্ত নই হবে। কেন? বিদেশি। আমি যদি বলি লন্ডন, এই লন্ডন, এখন ডয়ের সাথে তো মূর্ধন্য হওয়ার কথা ছিল, তা তো হচ্ছে না, দন্ত ন হচ্ছে। কেন? কারণ এটা হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ কখনো আমরা কি করব না?
মূর্ধন্য না ব্যবহার করব না। যেমন আমরা একটা বানান দেখতে পাই হর্ন, হর্ন যখন বানানটা দেখতে পাই আমরা দেখতে পাই হর্ন বানানের ক্ষেত্রে আমরা সবসময় এরকমটা লিখি না, বানানটা এরকম না, এটা ভুল বানান, আমরা সব জায়গায় ভুল লিখি। আসলে বানানটা মূলত এরকম হওয়া দরকার, সেটা হচ্ছে যে হর্ন বানানটা মূলত কী হবে, এটা এরকম হবে। হ্যাঁ, দেখতে একটু বিদঘুটে মনে হলো, এটাই কিন্তু আসল সত্য সঠিক বানান, কারণ কি এটা বিদেশি শব্দ, বিদেশি শব্দে হ্যাঁ রেফ রয়েছে, তারপরে এটা দন্ত না হবে, কারণ এটা হচ্ছে বিদেশি শব্দ। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাই তার পরেরটাতে, কি বলা হচ্ছে, বাংলা ক্রিয়াপদে বলা হচ্ছে বাংলা ক্রিয়াপদে মূর্ধন্য ন হয়। বাংলা ক্রিয়াপদে মূর্ধন্য ন হয় এই ব্যাপারটা কীরকম, ধরুন এই যে ধরুন কথাতে বলি, বাংলা ক্রিয়াপদে যে মূর্ধন্য ন হয় না, দুঃখিত হয় কথাটা ভুলে যাচ্ছে, হয় না কীরকম, ধরুন এই ধরুন কথাটার মধ্যে একটু খেয়াল করে দেখুন, আমরা যদি বলি ধরেন, মারেন, এরকম যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বাংলা ক্রিয়াপদ র রয়েছে, তো র এর পরে কী হওয়ার কথা ছিল, মূর্ধন্য ন, কিন্তু আসলে মূর্ধন্য ন হচ্ছে না, কী হচ্ছে, দন্ত ন। এই যে দন্ত ন হচ্ছে কেন, কারণ এটা বাংলা ক্রিয়াপদ, বাংলা ক্রিয়াপদে মূলত হচ্ছে কখনোই মূর্ধন্য ন এরকমটা হয় না, দন্ত ন হয়, লিখলে কেমন যদি হাস্যকর লাগে। আশা করি বিষয়টা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবার বলা হচ্ছে সমাসবদ্ধ শব্দ। এখন আমি একটা সমাসবদ্ধ শব্দ একটু লিখি, সমাসবদ্ধ শব্দ লিখলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। যেমন আমি একটা সমাসবদ্ধ শব্দ লিখছি, যেটা হচ্ছে অগ্রনায়ক, অগ্রনায়ক। এখন এই অগ্রনায়ক যখন লিখছি তখন বুঝতে হবে যেহেতু এখানে রফলার আছে, তার মানে কি হবে, রফলার পর এই যে আমরা লিখেছি রফলার পর কি হয়, মূর্ধন্য হয়, কিন্তু এখানে রফলার পর তো মূর্ধন্য হয়নি, কি হয়েছে, দন্ত না হয়েছে। কেন হলো, কারণ এটা সমাসবদ্ধ শব্দ, অগ্রে যে নায়ক থাকে, সামনে যে নায়ক থাকে তাকে তো অগ্রনায়ক বলে, তার মানে কি সমাসবদ্ধ শব্দ, মানে কি যেগুলো সংকুচিত হয় যে শব্দগুলো তাকেই তো সমাসবদ্ধ বলে। এখন এই যে অগ্রনায়ক বা দুর্নিবার, দুর্নীতি, মানে এই শব্দগুলো যখন আমরা আসবে তখন মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু সবসময় কী হবে, দন্ত না হবে। আমি আর একটা শব্দ দেখি, ত্রিনয়ন, ত্রিনয়ন, এটা প্রায় পরীক্ষায় একটু বেশি বেশি আসে, মানে রফলার পর সবাই আমরা মনে করি হচ্ছে কী হবে, এটা মূর্ধন্য ন হবে, কিন্তু মনে রাখতে হবে সমাসবদ্ধ শব্দ, তিন নয়নের সমষ্টি, তার মানে কি সমাসবদ্ধ হচ্ছে। তো সমাসবদ্ধ শব্দগুলো এখন আমরা কি সবগুলো মুখস্থ করব না, বইয়ে দেওয়া রয়েছে এরকম কিছু শব্দ যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, তাহলে সমাসবদ্ধ শব্দগুলোর মধ্যে পরীক্ষা আসলে চট করে আমরা পেরে যাব। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। সর্বশেষ কথা হচ্ছে কিছু কিছু শব্দ যখন স্বভাবতই মূর্ধন্য ন হয়, এই স্বভাবতই মূর্ধন্য ন হওয়ার ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন ধরুন আমি যদি বলি যে লবণ, এখন দেখুন লবণ যে হলো, লবণ বা হচ্ছে যদি বলি গণিত, বা হচ্ছে যদি বলি হচ্ছে বাণিজ্য, একটু খেয়াল করে দেখুন তো, এই যে লবণ, গণিত, বাণিজ্য, এখানে যে মূর্ধন্য হয়েছে কেন হয়েছে, স্বভাবতই হয়েছে, এখানে কোনো নিয়ম মানেনি। যখন কোনো একটা কিছু নিয়ম না মেনে হয় তখন এটা স্বভাবতই হয়, আর স্বভাবতই হওয়াটাকে মূলত বাংলা ব্যাকরণে একটা শব্দ দিয়ে বোঝানো হয়, সেই শব্দটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ। এই নিপাতনে সিদ্ধ কথার মানেটা হচ্ছে সে কোনো নিয়ম মানবে না, সে কোনো রুলস মানবে না, সে জন্ম থেকে কি যা আছে তাই, তার কোনো পরিবর্তন হবে না, যাকে বলা হয় একটু ঘাটরা টাইপের আর কি। তো এইগুলো দেখা যাচ্ছে লবণ, গণিত, বাণিজ্য, লবণ, মন, চিকন, নিকুন, তুন, এই যে ছন্দ আকারে যে আমরা অনেক ছোটোবেলায় পড়েছিলাম ওইগুলোই কিন্তু হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, সেগুলো যদি একটু মাথায় রাখি তো সেখান থেকে যদি কোনো শব্দ কখনো চলে আসে তাহলে বিষয়টা মনে রাখতে হবে এই সবগুলোই হচ্ছে নিপাতনে সিদ্ধ, এগুলো কোনো রুলস মানে না, বিশেষ নিয়মে সাধিত, এগুলো যা আছে তাই ওরকমই মুখস্থ করে ফেলতে হবে। তো এই ছিল হচ্ছে আমার মোটামুটি নত্যবিধানের আলোচনা। পরবর্তীতে আমার আরও একটা পর্ব রয়েছে, সেখানে সত্যবিধান নিয়েও আলোচনা করব, এবং সেখানে শুধু সত্যবিধান না, আমরা মাঝখানে সত্যবিধানের পাশাপাশি দন্তস এবং তালব্যস সেগুলো নিয়েও একটু টুকটাক আলোচনা করব। তো এগুলো বানানোর ক্ষেত্রে খুবই জরুরি। আশা করি সেই পর্বটাও দেখবেন। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।